নমস্কার। আজকে গতদিন আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছিলাম। আজ অনলাইন স্কুল ডোমকল সাব ডিভিশনে তোমাদের পড়ানোর জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে আমি নিবিড় কৃষ্ণ ঘোষ, প্রধান শিক্ষক, চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী। আজ আমরা হাইড্রোজেন সালফাইডের ধর্ম এই বিষয়ে আলোচনা করব। তো হাইড্রোজেন সালফাইডের ধর্ম মানে আমি আগের দিনই বলেছি যে হাইড্রোজেন সালফাইড একটা পচা ডিমের মতো গন্ধ আছে, এবং এই গন্ধটা আমরা যদি দেখি তাহলে আমাদের খুব বিষক্রিয়া মনে হয়, শ্বাসরোধকারী কিছুটা মনে হয়, এবং এর একটা ক্ষতিকারক দিক আছে। আর একটা বিষয় হলো যে এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বাতাসের থেকে ভারী, এর বাষ্প ঘনত্ব হলো 17, বায়ুর বাষ্প ঘনত্ব হলো 14.4। এইটা আমরা জেনেছি গতদিন। আজকে আমরা বাকি ভৌত ধর্মগুলো সম্পর্কে একটু আলোচনা করে রাসায়নিক ধর্মে চলে যাব। দ্রাব্যতা যদি আমরা ভাবি তাহলে 1 আয়তন জলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে 4.37 গুণ আয়তন, মানে 1 আয়তন জলে 4.37 আয়তনে হাইড্রোজেন সালফাইড গ্যাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবীভূত হয়। আর 10 ডিগ্রিতে যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে দেখা যায় যে 3.4 আয়তন দ্রবীভূত হয়। মানে এইটা উষ্ণতা বাড়ালে এর দ্রাব্যতাটা স্বাভাবিকভাবে অনেক কমে যায়। আর এর যদি মেল্টিং পয়েন্ট, মানে যেটাই আমরা বলি কঠিন পদার্থ তরলে পরিণত হয় যে উষ্ণতায় নির্দিষ্ট প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, সেটা হলো -85.6 ডিগ্রি সেন্টিগ্রেড। -85.6 ডিগ্রি সেন্টিগ্রেড এর তরলে পরিণত হয়, আর -60 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা বাষ্পে পরিণত হয়। এই হলো বিষয়। মানে কোনটা বেশি মাইনাস, এটা বেশি মাইনাস, ফলে এটা আরো ঠান্ডা, এটা কম ঠান্ডা, কিন্তু দুটোই মাইনাস। এই গেল তোমাদের মানে মূলত ভৌত ধর্ম, এর গঠন কাঠামো করেছি। এইবারে আমরা আসবো রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই বলি যে এটি হলো আম্লিক, অম্লধর্মী। এটা কি বললাম? অম্লধর্মী। অম্লধর্মী মানে এর সঙ্গে এর বিক্রিয়া কি হবে? এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে আমরা দেখব যে এটা লবণ তৈরি করবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে লবণ তৈরি করবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করছে। হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে দুটো ধাপে বিক্রিয়া করবে। NaHS প্লাস H2O লবণ আর জল, আবার এই NaHS তার সঙ্গে আবার এক অণু হাইড্রোজেন সালফাইড যখন বিক্রিয়া করবে দিয়ে তৈরি করবে Na2S প্লাস জল। দুটো বিক্রিয়াকে আমরা একসঙ্গে যদি লিখি কি পাবো না, Na2S প্লাস H2 Na2S না NaOH প্লাস H2S দিয়ে পাবো, দুটো NaOH নেব, দিয়ে পাবো Na2S প্লাস 2H2। এই হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। তাহলে আমরা এইটা থেকে আমরা দেখি, এমনিতে যদি পিকে ভ্যালু দেখি তাহলে দেখি আমরা 6.94, এবং খুবই কম অম্লধর্মী, এবং এটা জলীয় দ্রবণে, অবশ্যই গ্যাসীয় অবস্থায় নয়। আর আমরা এই দেখব যে দহনের ধর্ম। দহন ধর্ম মানে দাহ্য ধর্ম। এই দাহ্য ধর্মের মধ্যে আমরা কি আলোচনা করব না, এই গ্যাসটা দহনে সাহায্য করে না। মানে আমরা যেরকম অক্সিজেন গ্যাসের কথা দেখি যে অক্সিজেন গ্যাস দহনে সাহায্য করে, কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস নিচে নীলাভ শিখায় জ্বলে ওঠে। ফলে জ্বলে উঠলে কি হবে? হাইড্রোজেন সালফাইড গ্যাসটা জ্বলে উঠলে কি হবে? জল তৈরি করবে। কি তৈরি করবে? জল তৈরি করবে, H2O। আর কি তৈরি করবে না, প্রাথমিকভাবে হলুদ রঙের, এটা রং হলো সালফারের রং হলো হলুদ রঙের সালফার তৈরি করবে।
তাহলে এইখানে আমরা দেখব খুব কম পরিমাণ যখন অক্সিজেন থাকবে তখন এটা হবে। তাহলে এখানে জল থাকবে কটা? দুটো, কারণ এখানে দুটো নেব, স্বাভাবিকভাবেই দুটো সালফার তৈরি হবে, এখানে দুটো সালফার তৈরি হবে, অক্সিজেন থাকবে একটা। কিন্তু যদি আমি অতিরিক্ত সাধারণ হাইড্রোজেন নিই, মানে অক্সিজেনের পরিমাণ একটু বেশি থাকে, তাহলে কি হবে? এই সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। তাহলে কি পাবো আমরা? জল পাবো আর সালফার ডাইঅক্সাইড পাবো, জল পাবো আর সালফার ডাইঅক্সাইড পাবো। তাহলে দুটো সালফার ডাইঅক্সাইড হবে, দুটো জল হবে, আর এখানে আমরা স্বাভাবিকভাবে তিনটে নিলাম, দুটো হাইড্রোজেন সালফাইড। যদি আমি অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড নিই তাহলে কি হবে? এই বিক্রিয়াটা আমরা দেখি, এখানে সালফার ডাইঅক্সাইড হবে, অতিরিক্ত সাধারণ অক্সিজেনে সালফার ডাইঅক্সাইড হবে একটা, আর একটা সালফার থাকছে। তাহলে দুটো হাইড্রোজেন সালফাইড নিয়েছি, এখানে আমি দুটো নেব অক্সিজেন, এবং দুটো জল তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, সালফার তৈরি হবে। যদি অতিরিক্ত অক্সিজেন থাকে, অক্সিজেনের পরিমাণ যদি আরো বাড়িয়ে নিই, তাহলে কি তৈরি হবে না, এই যে সালফার ডাইঅক্সাইড সালফারটা ছিল, এই সালফারটা আর থাকবে না, এই সালফারটা সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। সালফার ডাইঅক্সাইডে যদি পরিণত হয়, তার সঙ্গে আর কি আছে? আর থাকবে জল, একই রকম ভাবে, শুধু অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে। আর 2 অণু হাইড্রোজেন সালফাইড আমি নিয়েছি। তাহলে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে, তখন আর সালফার ডাইঅক্সাইডটা সঙ্গে সালফারটা তৈরি হবে না। তাহলে আমি 3 রকমের বিক্রিয়া পেলাম। আমি এখানে 3 রকমের বিক্রিয়া পেলাম। 1 নম্বর বিক্রিয়া হলো যখন অক্সিজেন কম, 2 নম্বর হলো সাধারণ অক্সিজেন, আর 3 নম্বর হলো অতিরিক্ত অক্সিজেন। সাধারণ অক্সিজেনের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, অতিরিক্ত অক্সিজেনের ক্ষেত্রে এই যে সালফারটা তৈরি হচ্ছিল সেটাও সালফার ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে আমরা দেখব যে অক্সিজেন যত বেশি থাকবে, একটা পোড়া গন্ধ পাওয়া যাবে সালফার পোড়ালে, এবং সেখানে হলুদ রঙের কোনো ঝুল বা সালফার তৈরি হবে না। এই গেল হাইড্রোজেন সালফাইডের দহন ধর্ম। এরপরে আমরা যে ধর্মের কথা বলবো সেটা হলো হাইড্রোজেন সালফাইড কিন্তু ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। সেইটা আগে বলে নিই, ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে কি রকম ভাবে বিক্রিয়া করে? তোমরা যদি রূপোর গয়না পরে ল্যাবরেটরিতে যাও, তাহলে দেখবে যে সেই গয়নাটা কিন্তু কালো হয়ে গেছে। রূপোর গয়না পরে যদি ল্যাবরেটরিতে যাও, তাহলে দেখবে সেই গয়নাটা কালো হয়ে গেছে। কেন? কি রূপো মানে কি? রূপোর মধ্যে কি আছে না, সিলভার আছে। একদম সোজা বিক্রিয়া, খুবই সহজ বিক্রিয়া। রূপা তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করেছে, বিক্রিয়া করলে এই জিনিসটা তৈরি হবে, আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে ধাতুর সঙ্গে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করবে। আর এটা রং কি? এটা রং কি? কালো রং। তাহলে এই কালো রঙের আমার যে রূপোর গয়নাটা ছিল, রূপোর চেনটা পরে কেউ গেছো ল্যাবরেটরিতে কাজ করছো, সেটা কিন্তু কালো হয়ে যাবে। এবং খুব মজার ব্যাপার যে যারা খনিতে কাজ করতে যায়, এই ধরো যেখানে হাইড্রোজেন সালফাইডের এক্সপোজার মানে সংস্পর্শে আসার সুযোগ আছে, এরকম যে জায়গাগুলোতে যারা কাজ করতে যায়, তাদের পকেটে একটা তামার কয়েন ঢুকিয়ে দেওয়া হয়, এবং এই তামার কয়েনটায় হাইড্রোজেন সালফাইড, বাতাসের মধ্যে যে হাইড্রোজেন সালফাইডটা আছে, সেই হাইড্রোজেন সালফাইডটা সঙ্গে তামার বিক্রিয়া হয়ে যদি তামার রংটা পাল্টে যায়, তখন বোঝা যায় হি হ্যাজ বিন, মানে সেই লোকটা হাইড্রোজেন সালফাইডের মধ্যে ছিল, তার মানে বাতাসের মধ্যে কিছুটা হাইড্রোজেন সালফাইড এসেছে বলে এটা কালো হয়েছে। একই রকম ভাবে এই বিক্রিয়া কপার সালফাইড তৈরি হবে। এই বিক্রিয়াটা এমন কিছু জটিল নয়, সেই জন্য আমি বাকি বিক্রিয়াগুলোকে লিখলাম না। এরপরে যেটা আসবো সেটা হলো হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম। আমি এই জায়গাটা বুঝে দিই, কারণ আশা করছি এই জায়গাটা তোমাদের লেখা হয়ে গেছে, এইটুকু লেখা হয়ে গেছে আশা করছি। এইবারে আমি যে বিক্রিয়াগুলো লিখবো, সেই বিক্রিয়াগুলোর মধ্যে সবটা বই নাই, যেগুলো মনে হবে যে একটু বিজারণ ধর্ম মানে হাইড্রোজেন সালফাইডে কি আছে, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম যখন আলোচনা করব, তখন আমি প্রথমেই দেখব হাইড্রোজেন সালফাইডে কি আছে, H2S। এটাকে যদি আমি ভাবি এরকম ভাবে H+ ভালো করে বুঝতে হবে,
2 তোমরা 10 এ পড়ো, তাহলে এইটা দুটো ইলেকট্রন যদি দান করে তাহলে সালফারটা কি ধাতব সালফাইডে পরিণত হবে। আর কোন জারক দ্রব্যকে দুটো ইলেকট্রন দান করবে, সেই জারক দ্রব্যটা বিজারিত হবে এবং এই হাইড্রোজেন সালফাইডটা বিজারক হিসেবে কাজ করবে। এইগুলো কেন হাইড্রোজেন সালফাইড বিজারক দ্রব্য তার কারণ এইখানে হাইড্রোজেন সালফাইডের সালফার আয়ন দুটো ইলেকট্রন দান করবে জারক দ্রব্যকে, সেই জারক দ্রব্য ইলেকট্রন দুটো গ্রহণ করে নিজে বিজারিত হবে এবং কি করবে বিজারিত হাইড্রোজেন সালফাইড করবে। এবার ধরো অনেকগুলো বিক্রিয়া আছে, তার মধ্যে সবথেকে সহজ যে বিক্রিয়াটা সেইটা দিয়ে আমি শুরু করব। ফেরিক ক্লোরাইডের রং হলো হালকা হলুদ, ফেরিক ক্লোরাইডের রং হলো হলুদ রং। এবার এই হলুদ রঙের ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? ফেরাস সালফাইড তৈরি করবে, FeS, প্লেন এন্ড সিম্পল। তার সঙ্গে কি তৈরি হবে? HCl। বিষয়টা হলো এখানে ছিল ফেরিক, এর যোজ্যতা ছিল 3, এখানে হলো ফেরাস, এখানে যোজ্যতা হলো 2, আর এর সঙ্গে একটা জিনিস লেখা ভুল হয়নি, তার সঙ্গে সালফার তৈরি হবে, সালফার, কারণ ইলেকট্রনটা দেবে কে? সালফার। তাহলে এইখানে ইলেকট্রন যেহেতু দিচ্ছে তাহলে ফেরাস সালফাইড তৈরি হলো। এবার এখানে দুটো দিলাম আমি, এবার ব্যালেন্সটা তোমরা করবে। দুটো থাকলে একটা হাইড্রোজেন ক্লোরাইড বেরিয়ে গেল, দিয়ে সালফার তৈরি হলো। দুটো হাইড্রোজেন আছে, দুটো HCl তৈরি হলো। বিষয়টা হলো যে এই বিক্রিয়াটা থেকে আমরা সহজ বিক্রিয়া বলে হাইড্রোজেন সালফাইড বিজারক দ্রব্য প্রমাণ করো বিক্রিয়া এলে আমরা এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে পারি। কিন্তু যারা একটু কঠিন বিক্রিয়াটাও পছন্দ করবে তাদের জন্য আমি নিচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই বিক্রিয়াটা দেখানোর সুযোগ আছে, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে অবশ্যই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করবে, H2SO4 এর উপস্থিতিতে, এবং ঘন H2SO4, এটা ঘন H2SO4 বিক্রিয়া করলে কি তৈরি করবে? পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, MnSO4। তাহলে এখানে কটা লাগবে পটাশিয়াম? এই বিক্রিয়াগুলো কিভাবে করছি যেভাবে বলছি সেভাবে বুঝবে, তাহলে দেখবে জলের মতো সহজ হয়ে যাচ্ছে। পটাশিয়াম কটা লাগবে? এখানে দুটো আছে, তাই আমি দুটো লিখলাম। তাহলে ম্যাঙ্গানিজ কটা লিখবো? এখানে 2 লিখেছি, ওখানে 2 লিখলাম। তাহলে মোট সালফেট অণু কটা হলো? এখানে একটা আর এখানে দুটো, 3টে। তাহলে 3টে লিখলাম আমি। আর কি তৈরি হবে? এখানে কে আছে? 4 দুগুণে 8টা অক্সিজেন আছে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। হাইড্রোজেনের সঙ্গে যদি 8টা অক্সিজেন যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? 8টা জল তৈরি হবে। 8টা যদি জল তৈরি হয় তাহলে এখানে 3টে আছে, এটা কটা লাগবে? এটা লাগবে 5টা। তাহলে 5টা জলে 8টা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এখানে পড়ে রইল কে? 5টা সালফার। তাহলে 5টা সালফার, হালকা হলুদ রং সালফারের, সালফার পদার্থ। বোঝা গেল বিষয়টা? তাহলে এইটার রং ছিল কি? এটার রং ছিল বেগুনি। এটার রং, ম্যাঙ্গানাস সালফেটের কোনো রং নেই, বর্ণহীন। তাহলে আমরা বিক্রিয়াটা ধরে ধরে বোঝাচ্ছি, একটু সময় লাগছে। এখানে ম্যাঙ্গানিজের যোজ্যতা কত? এখানে 5 আর ওখানে গেল 2। সালফার ইলেকট্রন দান করলো, কাকে দান করলো? ম্যাঙ্গানিজকে। ম্যাঙ্গানিজ ইলেকট্রন নিয়ে ম্যাঙ্গানাসে পরিণত হলো। বোঝা গেল? তাহলে আমরা আরেকটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে, K2Cr2O7। এই বিক্রিয়াটায় K2Cr2O7 তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করছে, অবশ্যই সালফিউরিক অ্যাসিড লাগছে। সালফিউরিক অ্যাসিড লাগলে একই রকম ভাবে পটাশিয়াম সালফেট তৈরি হবে, Cr2SO4 3 ক্রোমিক সালফেট। এটার রং কি? আগে লিখে দিই, ভুলে যাবেন না, সবুজ। এইটা তৈরি হবে, আর একই রকম ভাবে জল তৈরি হবে আর সালফার তৈরি হবে। এবার কতগুলো কি তৈরি হবে? K2 লেখাই আছে, Cr2 লেখাই আছে, তাহলে K2SO4 হলো, Cr2SO4 হলো। তাহলে সালফার কটা লাগছে? এখানে দুটো আর এখানে 3টে। তাহলে আমি সালফেট লিখলাম কটা? 4টে। এখানে কটা আছে? অক্সিজেন। এখানে অক্সিজেন কটা আছে? 7টা। তাহলে জল কটা হবে? 7টা। তাহলে 7টা যদি জল হতে হয়
তাহলে আমার এখানে হাইড্রোজেন আছে 4টে, এখানে বাকি কটা করতে হবে 3টে। তাহলে সালফার কটা অবক্ষেপ করবে 3টে। এখন জলের মতো পরিষ্কার করে বোঝানো গেল। তাহলে আমার এটার রং কি? এটার রং হলো কমলা রং, কমলা রং হলো কি সবুজ রং, আর এটা আগে বলেছি এটার রং হলো হলুদ। তাহলে আমার বিজারণ ধর্মের আমি 3টে তোমাদের উদাহরণ দিলাম, আর উদাহরণ আছে সেগুলো দেব। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া আছে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে নাইট্রিক অ্যাসিডে জার্মান অক্সিজেন আছে, প্রথমেই বলে দিয়েছি হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া হয়, সেই জন্য সেই বিক্রিয়াটা আমি আর দিচ্ছি না তোমার। আর একটা গাঢ় উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো যাই হোক, ধাতুর সঙ্গে বিক্রিয়া হলো বিজারণ, এটা আমি মুছে দিয়ে এটা আগে লিখেছি। আর একটা খুব সহজ বিক্রিয়া তোমাদের বলবো, সেটা হলো হাইড্রোজেন সালফাইডে যে সালফার আছে সেইটা প্রমাণ করার জন্য এই বিক্রিয়াটাকে তোমরা ব্যবহার করতে পারো। হাইড্রোজেন পারঅক্সাইড হলো একটা তীব্র জারক পদার্থ। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে কিছু না, তৈরি হবে কি জল আর সালফার। এবার এটাকে যদি আমি ছেঁকে নিই, তাহলে যে হলুদ রঙের পদার্থটা পাবো সেইটা হলো সালফার, সেটা এলো কোথা থেকে? হাইড্রোজেন সালফাইড থেকে। তাহলে এই গেল আমার বিক্রিয়া। আর আগেই বলেছি যে ধাতুর সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধাতুর সঙ্গে হাইড্রোজেন সালফাইডের অনেক বিক্রিয়া আছে, আমি অল্প কয়েকটা বিক্রিয়া তোমাদের বলছি, আর অধাতুর সঙ্গে বিক্রিয়া একটা দুটো। প্রথমে ধাতুর সঙ্গে বিক্রিয়া হবে, ধাতু আর ধাতব লবণ। ধাতুর সঙ্গে বিক্রিয়া তো বলেছি, ধাতু প্রথমেই বলেছি, সিলভারের সঙ্গে বিক্রিয়া বলেছি। আচ্ছা, অধাতুর সঙ্গে বিক্রিয়াটা বলি, অধাতুর সঙ্গে বিক্রিয়াটা বলি। অধাতু ধরো ব্রোমিন, এটার রং হলো লাল। এই ব্রোমিনের সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে, এটার রং কি বললাম? লাল। তাহলে লালের সঙ্গে হাইড্রোজেন সালফাইড যদি বিক্রিয়া করে কি তৈরি করবে? বর্ণহীন হাইড্রোব্রোমিক অ্যাসিড। কি তৈরি করবে? বর্ণহীন হাইড্রোব্রোমিক অ্যাসিড। এই জায়গাটায় আর সালফার অবক্ষেপ করবে। এই হলো বিষয়। এরপরে আমরা ধাতু ও লবণের সঙ্গে বিক্রিয়াগুলো আলোচনা করব। এখানে খুব বেশি না, অল্প কয়েকটা বিক্রিয়া লিখবো, বাকিটা তোমাকে বলে দেবো। ধরো কপার সালফেট, কপার সালফেট এটা একটা ধাতু ও লবণ। এই লবণটার সঙ্গে আমি বিক্রিয়া করেছি হাইড্রোজেন সালফাইড। বা ধরো সিলভার নাইট্রেট, এটা একটা লবণ, এর সঙ্গে আমি বিক্রিয়া করেছি হাইড্রোজেন সালফাইড। বা ধরো জিঙ্ক সালফেট একটা লবণ, এর সঙ্গে আমি বিক্রিয়া করেছি হাইড্রোজেন সালফাইড। তাহলে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কি হবে সেইটা হলো যে কপার সালফেট যদি থাকে তাহলে কিউপ্রাস সালফাইড এর অধক্ষেপ করবে, এটার রং হলো কালো। আর কি তৈরি হবে? আর সিলভার যদি থাকে তাহলে সিলভার সালফাইড তৈরি হবে। আর HNO3 তৈরি হবে, এখানে দুটো তৈরি হবে। আর জিঙ্ক সালফাইড তৈরি থাকে, জিঙ্ক সালফাইড তৈরি হবে। আর H2SO4 তৈরি হবে। আমি কেন লিখলাম এগুলো? এটা সাদা, এটাও কালো, এগুলো কেন লিখলাম না? হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে বিকারক হিসেবে পরীক্ষাগারে ব্যবহার করা হয়। এই যে ধাতুগুলো আছে, বিভিন্ন ধাতুগুলোকে আমরা শনাক্তকরণ করি। এই শনাক্তকরণের কাজগুলো করবার জন্য এই ধাতুগুলোকে আমরা নিয়ে বিভিন্ন শ্রেণী বিশ্লেষণ বলা হয়, গুণগত বিশ্লেষণ বলা হয়। সেই বিশ্লেষণে এই রঙগুলো থেকে আমরা বিভিন্ন ধাতুগুলোকে শনাক্ত করতে পারি। এবং প্রথম দিকে আম্লিক হিসেবে ব্যবহার করা হয় কপার, সিলভার, লেড, মার্কারি, এগুলোকে আমরা পাই। আর ক্ষারকীয় দ্রবণের উপস্থিতিতে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, এগুলোকে আমরা পাই। এখানে অ্যাসিডেও বিসমাথ পাই, বিসমাথ, আর্সেনিক, অ্যান্টিমনি। বিসমাথের রং হয় ধূসর, বিসমাথ সালফাইডেট। অ্যান্টিমনির রং হয় হলুদ রঙের। আর এদিকে ক্যাডমিয়াম পাই, ক্যাডমিয়ামের রং হয় ক্যাডমিয়াম সালফাইডের হলুদ। এইভাবে আমরা একই সঙ্গে তোমাদের ব্যবহারটা বলছি যে ব্যবহার এইভাবে আমরা করতে পারি। এবার আমরা চিনব কি করে? একদম শেষের দিকে চলে এসেছি। হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে আমরা চিনব কি করে? না, লেড অ্যাসিটেট
lead acetate CH3COO, এইটা টুয়াইস, এটা হলো হাইড্রোজেন সালফাইড lead acetate, এটা রং বর্ণহীন। একটা কাগজ নিলাম, কাগজ নিয়ে কাগজটা ধরলাম, তাকে দ্রবণের মতো করে হাইড্রোজেন সালফাইড গ্যাসের মধ্যে যদি পাঠাই, তাহলে lead অ্যাসিটেটের রংটা কালো হয়ে lead সালফাইড তৈরি করবে। কি তৈরি করবে? lead সালফাইড, আর অ্যাসিড তৈরি হবে CH3COOH। তাহলে এটা দুটো হবে, এখানে দুটো আছে না। এইটা রং হলো কালো, এই কালো রঙের lead সালফাইড থেকে আমরা হাইড্রোজেন সালফাইডটাকে চিনতে পারি, হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি থেকে চিনতে পারি। আর একটা বিক্রিয়া আছে যেটাকে বলা হয় সিক্ত পরীক্ষা হিসেবে আমরা ব্যবহার করি, যদিও এই বিক্রিয়াটা তোমাদের আমি বলবো কিনা সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, মুখে অন্তত বলি। সেটা হলো সোডিয়াম নাইট্রোক্সাইড। সোডিয়াম নাইট্রোক্সাইড বলে একটি জটিল যৌগ আছে, সেই সোডিয়াম নাইট্রোক্সাইডের দ্রবণে যদি আমি হাইড্রোজেন সালফাইডকে পাঠাই, ক্ষারকীয় দ্রবণ, সোডিয়াম নাইট্রোক্সাইড হলো Na2FeCl5NO। এইটাকে কি বললাম? সোডিয়াম নাইট্রোক্সাইড। তাহলে সোডিয়াম নাইট্রোক্সাইডকে ক্ষারকীয় দ্রবণ নেব, তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড যোগ করব, তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড যোগ করলে একটা অস্থায়ী বেগুনি রঙের বর্ণ তৈরি হয়, এবং এটাই Na4 হবে, Na4FeCl5NOS। এই যৌগটা তৈরি হবে, তার সঙ্গে দুই অণু জল তৈরি হবে। এইখানে যে বিষয়টা আছে সেটা হলো যে ব্যালেন্সটা যদি করতে হয়, তাহলে এখানে দুটো হাইড্রোজেন NaOH লাগে। এবার যেটা সোডিয়াম নাইট্রোক্সাইড, এইটার রংটা কি? এটার রং হলো বেগুনি, এটার রং হলো খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আমরা একটুখানি এবার তোমাদের যেটুকু পড়ালাম সেখান থেকে একটা ছোট ভিডিও দেখব। ভিডিওটা দেখে আমরা বুঝে নেব যে আমাদের একটা বিক্রিয়া যে লেডের রং কিরকম হচ্ছে ইত্যাদি তোমাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আমি এই বিক্রিয়াটা তোমাদের লেখা হয়ে গেছে আশা করি, এবং সেখান থেকে শেষ করব। সেটা হলো যে এইটার ব্যবহার হিসেবে আমরা করি, হাইড্রোজেন সালফাইডের ব্যবহার কি। হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগারে বিকারক হিসেবে যেমন ব্যবহার আছে, আরো বিভিন্ন ব্যবহার আছে। সবথেকে ইন্টারেস্টিং ব্যবহার হলো হাইড্রোজেন সালফাইডকে মাইনাস অনেক মানে নিচের দিকে তাপমাত্রাতে যদি আমরা ব্যবহার করি, তাহলে এটাকে সুপার কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। -203 ডিগ্রি কেলভিন এই তাপমাত্রায়, 203 ডিগ্রি কেলভিন এইরকম একটা টেম্পারেচারে যদি আমি -70 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় ব্যবহার করি, তাহলে আমরা এটা পেতে পারি। আমরা এমনিতে বিভিন্ন জৈব যে ধাতুগুলো, জৈব ক্ষারীয় জৈব বলা হয় সালফার যৌগ, যেমন মিথেন, থায়োমিথেন বা ফেনোমিথেন, ফিনাইল মিথেন, থায়োফিনাইল, অল, এরকম যৌগগুলোর ক্ষেত্রে আমরা সালফার যৌগগুলো ব্যবহার করতে পারি। আর সালফার যৌগের বিভিন্ন ব্যবহার মূলত এই জায়গাগুলো বললাম তোমাদের। আর সালফার গঠিত যৌগগুলোর মধ্যে আরেকটা ব্যবহার আছে, সেটা হলো কাগজ শিল্প। কাগজ শিল্পে সালফারকে ব্যবহার করা হয়। কাগজের লিগনিন, সেলুলোজের এই যে জায়গাতে সেই বন্ড আছে, এটাকে ভাঙার জন্য হাইড্রোজেন সালফাইডকে ব্যবহার করা হয়। আর সাবধানতার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আরেকটা সাবধানতা হলো হাইড্রোজেন সালফাইড যেহেতু বাতাসের থেকে হালকা এবং দাহ্য গ্যাস, ধরো কোথাও একটা বাড়িতে ভেন্টিলেশন নেই, জমা গ্যাসটা এসে ভারী বলে জমা হয়ে আছে, গন্ধের সেন্সেশন আমাদের খুব বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পর আমাদের গন্ধের সেন্সেশন চলে যায়, তখন আমরা ভাবি হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আর নেই। কিন্তু এবার যদি ওইখানে আগুন জ্বালানো হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কিন্তু নিচে জ্বলে নীলাবশিখায় জ্বলে যাবে, ফলে খুব বিপজ্জনক একটা ঘটনা ঘটতে পারে। এবং এরকম ঘটনা অনেক পৃথিবীতে ধরনের দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে যেখানে বায়ুর অনুপস্থিতিতে জারিত হয়েছে বর্জ্য পদার্থ, সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস জমা হয়েছে, জমা হয়ে কোনো একটা জায়গায় জমেছে, সেখানে আগুন ধরেছে, এবং সেখানে বা এমনি গ্যাসও মারা যায়। তো এই হলো। আর আমরা মোটামুটি বললাম যে 0.5 থেকে 10 এর মধ্যে হাইড্রোজেন এর পরিমাণটা রাখতে হবে। সো আমরা ভিডিওটা দেখি কিভাবে ফেরাস সালফাইডকে আমরা চিনতে পারবো, তার একটা ছোট্ট ভিডিও দিয়ে এখানে আমরা শেষ করবো এই আজকে আলোচনাটা
হাইড্রোজেন সালফাইড গ্যাসের ধর্ম নিয়ে আলোচনাটা। সবাই খুব ভালো থাকবে, বাড়িতে থাকবে, সাবধানে থাকবে। দেখা যাক ভয়েসটা। আলোটা জ্বালাতে হবে। আলোটা জ্বালাতে হবে। আলোটা এখানে দেখো, সোডিয়াম সালফাইডকে জলে গুললে হাইড্রোজেন সালফাইড পাওয়া যাবে এবং এই হাইড্রোজেন সালফাইডে সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করা হচ্ছে। সোডিয়াম নাইট্রোক্সাইডকে ক্ষারের মধ্যে দেওয়া হচ্ছে আর এখানে ব্যবহার করা হচ্ছে। এবার দেখো কি হচ্ছে। এখানে দেখো যোগ করা হলো, যোগ করার পরে আমরা সোডিয়াম সালফাইডের জলীয় দ্রবণ নিলাম, তার সঙ্গে এতে সালফার আছে, সালফাইড আছে। এখানে দেখো লেড অ্যাসিটেট যোগ করলাম। কি রং হলো এখানটায়? লেড অ্যাসিটেট কালো রঙের লেড সালফাইডের অধক্ষেপ পেল। লেড অ্যাসিটেট কালো রঙের লেড সালফাইড এর অধক্ষেপ পেল। এইটা একটা আমরা পেলাম। আবার সোডিয়াম সালফাইডের দ্রবণ না হলো এবং সোডিয়াম সালফাইডের দ্রবণ থেকে আমরা সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করব। সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করলে কি হচ্ছে দেখো, বেগুনি রং হয়ে গেল। তাহলে সোডিয়াম নাইট্রোক্সাইডের যে দুটো বিক্রিয়া দিয়ে আমরা হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করি, সোডিয়াম সালফাইড দ্রবণ নিলাম, এর মধ্যে আমরা যোগ করেছিলাম সিলভার যোগ করলাম। সিলভার নাইট্রেট যোগ করলাম, তখনও দেখলাম কালো হয়ে গেল। তাহলে এই তিনটে বিক্রিয়া তোমাদের রসায়নে দেখালাম। এটা নাইট্রিক অ্যাসিড যেহেতু দিল সিলভার নাইট্রেটে, এটা রং বর্ণহীন হয়ে যাবে। এইটুকু বিক্রিয়া বলে তোমাদের আজকের মতো এই চ্যাপ্টারটা শেষ করলাম। আবারও বলছি, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ঘরে থাকবে।